প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্সে আমি স্বাগত জানাচ্ছি হাসানুজ্জামান সাকি। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজ আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ এবং আছেন বিএনপি নেতা, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচনের 1 বছর পূর্তিকে কেন্দ্র করে বিএনপি এবং 20 দলীয় জোটের যে টানা অবরোধ কর্মসূচি চলছে এবং সেই অবরোধের মাঝখানে মাঝে মধ্যে আমরা জেলা পর্যায়ে এবং কখনো কখনো ঢাকায় এবং সারা বাংলাদেশে আমরা হরতাল অবরোধের কর্মসূচি আমরা দেখছি। এই হরতালে নাশকতা হচ্ছে, সেই হরতালে অনেক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, সেই হরতালের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে, এই হরতালের মধ্যে অবরোধ কর্মসূচির মধ্যে বিরোধী রাজপথের বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগও আছে। এইসব বিষয় আশয় নিয়ে আমি কথা বলবো। প্রথমেই আমি যাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ আপনার কাছে। আমি বলবো যে গত রাতে আমরা দেখেছি যে মোসাদ্দেক হোসেন ফালু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে রুহুল কবির রিজভী গ্রেফতার হয়েছিলেন। তিনি গতকালকে তাকে পুলিশ 3 দিনের রিমান্ডে নিয়েছে, আদালত থেকে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যে হরতাল অবরোধ চলছে, এই যে তারপর পাশাপাশি গ্রেফতার চলছে, এই বিষয়টাতে আপনার মন্তব্য কি? কি প্রেক্ষাপটে মোসাদ্দেক হোসেন ফালু গ্রেফতার হলেন? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। এই দেশে একটি সংবিধান আছে, এই দেশে একটি স্বাধীন জাতীয় পতাকা আছে, এই দেশের মানুষ স্বাধীনভাবে রাজপথে চলাফেরা করবে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। একইভাবে কোনো রাজনৈতিক দল সরকারের কাছে তার দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল করতে পারে, হরতাল একটি গণতান্ত্রিক অধিকারও বটে। কিন্তু হরতাল যখন হরতালের চরিত্র হারিয়ে ফেলে, এটিকে আর হরতাল বলা যায় না, এটি হয়ে পড়ে তখন সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি নিশ্চয় অবগত থাকবেন, বা আজকে গিয়াস ভাই আসছেন, গিয়াস ভাইও একজন সিনিয়র রাজনীতিবিদ। বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমরা দেখেছি, আমরা তখন বয়সে অনেক ছোট ছিলাম, তবু আমরা দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে যখন আমাদের এই জাতি আন্দোলন শুরু করেছে, আমরা দেখেছি 69 গণ অভ্যুত্থান দেখেছি আমরা। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু নৃশংস জ্বালাও পোড়াও হয় না, আমরা দেখেছি বন্ধ। আমরা দেখেছি রাস্তার পাশে বড় কোনো সরকারি সাইনবোর্ড ছিল, ওগুলা ভাঙছে, কিন্তু গাড়িতে আগুন দেওয়া, নিরীহ মানুষকে পুড়িয়ে মারা, এটি তো হরতালের ক্যারেক্টার নয়। একটি দেশের রাজনৈতিক যে দলগুলো থাকে, প্রত্যেকে কিন্তু দেশটাকে ভালোবাসে, এটি আমি বিশ্বাস করি, এবং প্রত্যেক রাজনীতিবিদ তার দেশটাকে ভালোবাসে, সেই ফিলিংস থেকে সে রাজনীতি করে। কিন্তু আপনার চরিত্র যদি রাজনৈতিক চরিত্র না থাকে, তখন তো সেটি আর রাজনৈতিক দল হতে পারে না। এখন হয়তো আমি তর্কের জন্য জিতবো বা হারবো, সেটা ব্যাপার না। আমি রাজনীতি করি, আমার দেশটাকে ভালোবাসি, সর্বাগ্রে আমার দেশ। এখন আমি যদি আমার দেশের ক্ষতি করি, আমার দেশের সাধারণ মানুষের ক্ষতি করি, তাহলে তো এটি রাজনীতি নয়, এটি তো একটা প্রতিহিংসা। যেমন বিএনপি বলছে যে গত 5ই জানুয়ারি নির্বাচন, যেটা 2014 সালে হলো, যে বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। কিন্তু আওয়ামী লীগ সহ মহাজোট বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এটি বাতিল হয়ে গেছে, এটি আর এই বাংলাদেশে কখনো আসবে না, এটি সংবিধান সংশোধন করে বাতিল করা হয়েছে, এখন এই দেশে নির্বাচন হবে একটি নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি সেটি মানতে রাজি নেই। স্বাভাবিক, তার একটা স্ট্র্যাটেজি থাকবেই, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন করবে না, যার কারণে সে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে এবং নির্বাচন বর্জনও করেছে। এই কথাটা খেয়াল রাখবেন যে আপনি যখন নির্বাচন বর্জন করেছেন এবং প্রতিহতের ঘোষণা দিয়েছেন, তার মানে কি? আপনি
যারা আওয়ামী লীগ সহ মহাজোট যখন নির্বাচনে গেল তাদের বিরুদ্ধে আপনি মোটামুটি যুদ্ধ ঘোষণা করেছেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে দেবেন না। সেখানে প্রমাণিত হবে কার শক্তি বেশি, যেহেতু আপনি শক্তি প্রদর্শনের জায়গায় চলে গেছেন। আমরা দেখলাম কি সেদিনের নির্বাচনে সমস্ত বাংলাদেশে ভোট কেন্দ্রগুলো দখল করে আপনারা মানুষকে আসতে দেন নাই বিএনপি, ঠিক আছে। জায়গা জায়গা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে এবং 550 ভোট কেন্দ্র যেগুলো প্রাথমিক বিদ্যালয় অথবা হাই স্কুল যেগুলোকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, 550 ভোট কেন্দ্র জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি টেলিভিশনের পর্দায় একজন প্রিসাইডিং অফিসার যিনি কলেজের শিক্ষক, তাকে বোমা মারি মেরে ফেলা হয়েছে। আমি দেখেছি ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। আমি দেখেছি ব্যালট বাক্স এবং ব্যালট সহ পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আপনি আপনার শক্তি প্রদর্শন করেছেন যাতে নির্বাচন হতে না পারে। তার মানে কি আপনি নির্বাচনকে হতে দেবেন না। আপনি যদি এই যাত্রায় জয় হন তাহলে আপনি বলতেন যে হ্যাঁ আমার শক্তি ছিল, আমি বিজয় হয়েছি, আমি নির্বাচনকে প্রতিহত করতে পেরেছি, এটি আমার শক্ত অবস্থান। এখন আসবে বোঝাপড়ার কথা, আমরা আওয়ামী লীগকে ঠেকাতে পেরেছি, এখন আমি আমার ক্ষমতা প্রদর্শন করে বাংলাদেশে নির্বাচন করব অথবা তত্ত্বাবধায়ক সরকার আদায় করব। কিন্তু আপনি তো আপনার শক্তি প্রদর্শন করতে পারলেন না, আপনি হেরে গেলেন। মহাজোট যথারীতি নির্বাচন সম্পন্ন করলো এবং সংসদ অধিবেশন শুরু হলো এবং নির্বাচন বৈধতা পেয়ে গেল। আপনি থেমে গেলেন, একটি বছর আপনি কিছুই করতে পারলেন না। আপনি একবার বলেন ঈদের পরে, রমজানের ঈদের পরে কর্মসূচি দিবেন, একবার বললেন কোরবানির ঈদের পরে কর্মসূচি দিবেন, একবার বললেন শবে বরাতের পরে কর্মসূচি দিবেন, একবার বললেন শবে কদরের পরে কর্মসূচি দিবেন, বাট ইউ কুড ডু নাথিং। তার মানে কি আপনি শক্তি প্রদর্শন করে আপনি হেরে গেলেন। আওয়ামী লীগ তার একটি বছর পূর্ণ করেছে, নির্বাচন হয়ে গেছে, দেশে একটি পার্লামেন্ট আছে এবং এই পার্লামেন্ট দেশের অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ডকে অনুমোদন দিয়েছে। ইতিমধ্যে আপনারা অবাক হবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তার অনেকগুলো উন্নয়নের কমিটমেন্ট সে জাতির কাছে দিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে গত ৪৪ বছরের ইতিহাসে বাংলাদেশে এমন অগ্রগতিতে হাত দিতে কেউ সাহস পায় নাই। সেই কাজগুলো আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে এবং সেটি এই সংসদে অনুমোদিত হয়েছে, বৈধ সংসদে। একটা দুইটা উদাহরণ দিলে বুঝবেন যে ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড, এটি শের শাহের আমলে হয়েছে। ঢাকা ট্রাঙ্ক রোড, এই ট্রাঙ্ক রোড উন্নয়ন করার জন্য ৪৪ বছরে কোনো সরকারের পক্ষে সম্ভব হয় নাই, কারণ এটি এমন এক জায়গার এর অবস্থান, এটি উন্নয়ন করতে গেলে মানুষের বাড়ি, মানুষের ঘর, মানুষের কবরস্থান, মানুষের মসজিদ, এগুলো যখন ভেঙে ডেভেলপমেন্ট করতে যাবে তখন বলা হবে এই সরকার মানুষের কবরকে মূল্যায়ন করে না, মসজিদকে মূল্যায়ন করে না, এগুলো ভেঙে ফেলছে। কিন্তু না, আওয়ামী লীগ দে ম্যানেজড এভরিথিং। আজকে সাইল্যান্ডের ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড অলরেডি শেষের পর্যায়ে, আগামী কয়েক মাসের মধ্যে এটি আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে এবং একটি বৈধ সংসদের পক্ষে অনুমোদন সাপেক্ষে এটি সম্ভব হয়েছে। আমরা সরকারের উন্নয়ন নিয়ে কথা বলবো, যেহেতু একটি সরকার উন্নয়ন তো করবেই এবং উন্নয়নের ব্যাপারে আপনি বলবেনও, আমিও জানতে চাইবো। আমি আসতে যাচ্ছি যে এই অবরোধ এবং হরতালের মধ্যে যে মোসাদ্দেক হোসেন ফালু গ্রেফতার হলেন, আপনি যে নাশকতার কথা বলছেন, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে মোসাদ্দেক হোসেন ফালু এই নাশকতাগুলোর সঙ্গে সরাসরি জড়িত? আমরা কিন্তু রাজপথের আন্দোলনে খুব একটা গত এক বছর আমি দেখি নাই। যে কথা বলতেছিলাম যে আন্দোলন তারা করবে, ফাইন, আই অ্যাপ্রিশিয়েট ইফ এই আন্দোলন যদি একটা সুন্দর সুশৃঙ্খল এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না হয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলন, একটি রাজনৈতিক দলের ক্যারেক্টার, এটি হওয়া উচিত। কিন্তু আমরা দেখলাম কি নির্মমভাবে পেট্রোল বোমা বানিয়ে বাচ্চা ছেলে, যাদের বয়স 8 বছর, 10 বছর, 13 বছর, 14 বছর, পিচ্ছি ছেলে যারা কোথাও কারখানায় চাকরি করে, ঠেলা গাড়ি চালায় অথবা কোনো শ্রমিকের কাজ করে, তাকে 500 টাকার বিনিময়ে তার হাতে ককটেল বোমাটা উঠিয়ে দিয়েছে। তারা এটা আমি কিন্তু বানিয়ে বলছি না, যখন ধরা পড়েছে তারা বলছে হ্যাঁ আমাকে বিএনপির অমুক নেতা 500 টাকা দিবে বলছে, আমি এই জন্য মারিয়ে দিছি। একইভাবে নট অনলি দ্যাট, জামাত, শিবির এবং বিএনপির কিছু সন্ত্রাসী ছেলেবেলে তারাও ধরা পড়েছে। এটা আমি বলছি না, যখন আমরা সবাই দেখছে, জাতির সমস্ত মানুষ দেখেছে, শুধু টকশোতে নয়, যে টেলিভিশনের পর্দায় মানুষ দেখেছে
যে যখন শিবিরকে ধরা পড়লো, শিবিরের ছেলেবেলদের যখন গণদোলা দিয়ে পুলিশই দিল, তাহলে তো এসে তো মানে প্রকাশ্যে দিবে লোক, আর কোনো প্রমাণ থাকতে পারে না। একইভাবে বিএনপির কিছু সন্ত্রাসী একইভাবে ধরা পড়ছে এবং তারা পেট্রোল মাত্র 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে পেট্রোল বোমা মারছে। কিন্তু তারা একবারও ভেবে দেখে নাই যে আমি কাকে মারছি, কি কারণে পেট্রোল বোমা মারছি, এবং কারা আমাকে ইন্ধন দিয়েছে, কারা আমাকে অর্থের যোগান দিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডগুলো তো বিএনপি করেছে। আমরা আবার শামসুদ্দিন আজাদ আপনার কাছে আসবো, একটু গিয়াস আহমেদের কাছে যাই। আপনারা কি পেট্রোল বোমা মারছেন, মানুষ মারছেন, এই যে অভিযোগগুলো আসছে এবং বলা হচ্ছে যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই এবং বিএনপি সেই শক্তিমত্তা প্রদর্শন করতে পারেনি, বিএনপি দুর্বল দল। ধন্যবাদ সাকিব ভাই, এবং টাইম টিভিকেও ধন্যবাদ আমাদেরকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি ওগুলি বলবো, তার আগে বলতে চাই যে আমরা দেখেন বাংলাদেশে 111-এর পরে আমরা যারা প্রবাসী থাকি, আমরা ভাবছিলাম যে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, এরা দুই দলের সাথে কথা বলবে এবং দুই দলের সাথে আন্তরিকভাবে কাজ করবে, দেশের উন্নয়ন করবে, যে পলিটিশিয়ানদের যে একটা বদনাম আছে সেটা তারা দূর করবে। কিন্তু সেটা দেখলাম যে আমরা একটা নির্বাচন হলো, শেখ হাসিনা আপনার ক্ষমতায় আসলো, আপনারা জানেন কীভাবে ক্ষমতায় এসেছে সেটাও আমরা জানি। তাকে আনা হয়েছে, আপনারা দেখেছেন স্টেট ডিপার্টমেন্ট থেকে আপনার বলা হয়েছে হিলারি ক্লিন্টন বাংলাদেশে কল করে যে তারা কীভাবে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে। যাই হোক, আনার পরে তারা কী করলেন, তারা প্রথমেই আপনার আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা ডেপুটি স্পিকার দিব, প্রধানমন্ত্রী বিরোধী দলদেরকে এই সুযোগ দিব। কিন্তু দেখবেন মানে ক্ষমতা গ্রহণ করার পরে এগুলি সব তিনি বাতিল করলেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করলেন, জিয়া এয়ারপোর্ট নাম পরিবর্তন করলেন। এভাবে মিথ্যা মামলা দিয়ে আপনার একটা আবার সেই বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা আবার সে পায়তারা করলেন। পাশাপাশি দেখেন 8000-এর বেশি মামলা, তারা নিজের মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে 13টি মামলা ছিল এবং মন্ত্রীদের বিরুদ্ধে মামলা ছিল, সব তারা নিজস্ব নির্বাহী ক্ষমতা বলে সব তুলে নিলেন, নিয়ে আপনার একের পর হামলা দিয়ে দেশে। তারপরে কি করলেন দেখেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের যে একটা জামাত শিবির এবং আওয়ামী লীগের দাবি ছিল, তারা যুগপৎ আন্দোলন করে আপনার এই জামাতকে তারা প্রতিষ্ঠিত করেছে আন্দোলনের অংশীদার হিসেবে করে। তারা আপনার যখন আপনার এই কি বলে তত্ত্বাবধায়ক সরকার একটা জনগণের সবাই এই কয়েকটা নির্বাচনের ফলে জনগণ কিন্তু এটাকে একটা মেনে নিয়েছিল, এটা একটা ভালো, দেশ বিদেশে এটা প্রশংসা করিয়েছে। তারপর আমরা দেখলাম যে তিনি এই শেখ হাসিনা আপনার এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, শুধু বাতিলই করেন নাই, এবং সংবিধানটাকে তার নিজের মতো করে তৈরি করলেন। আপনি দেখেন টক শোতে বিভিন্ন গুণীজন বলে থাকেন এটা তো শেখ হাসিনার সংবিধান। আবার সংবিধান বর্তমানে যা আছে তাও তিনি তার নিজের মতো করে ব্যাখ্যা করেন। আপনার যেখানে জাতীয় পার্টির কতগুলি মানে মন্ত্রী পদত্যাগ করলো, কিন্তু তিনি নিচ্ছেন না নিয়ে ওনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। দ্যাট মিন আজকে সংবিধান হলো শেখ হাসিনা যা বলবে সেটাই সংবিধান, শেখ হাসিনা কোর্টে যা বলবে সেটাই কোর্ট আজকে মেনে নিচ্ছে। সেই কারণে আপনার দেশে একটা আপনার গত 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমাদের দাবি ছিল, যে জনগণের দাবি ছিল যে একটি তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন হোক, কিন্তু সেটা হলো না। দেখেন সারা বাংলাদেশ আপনার ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সমস্ত জনগণ এই আপনার এই তত্ত্বাবধায়ক ইস্যুতে একমত। আপনার সংবাদপত্র, মিডিয়া, সমস্ত দেশ বিদেশি সকলেই কিন্তু চাচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে কিন্তু আন্দোলন হয় না। আজকে দেশটা যে গৃহযুদ্ধের দিকে ঠিক ঠেলে দেওয়া হচ্ছে, এর মূল কারণ হলো এই তত্ত্বাবধায়ক সরকারের আপনার দাবিটা না হওয়ার কারণে। এবং দেখছেন আপনারা দেখেন যে সেটা যেহেতু যে বিরোধী দল যেটা নাকি আশঙ্কা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না, তাই হয়েছে। আপনি দেখেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন আপনার তারা 5% ভোট পড়ে নাই, নির্বাচন কমিশন বললো যে 40% ভোট পড়েছে। আপনার আমাদের বন্ধু আজাদ সাহেবই বলেছেন যে যেখানে মানে জনগণ বা বিরোধী দল অবরোধ করেছে, ভোট কেন্দ্রের লোকজন যেতে দেয় নাই, দ্যাট মিন জনগণ স্বতঃস্ফূর্ত আপনার আন্দোলন করেছে। এবং আরেকটা জিনিস দেখেন, তারা সেনাবাহিনী নামালো, তারা র্যাব, পুলিশ বাহিনী এবং দলীয় কর্মী সমস্ত তারা মাঠে ছিল, তারপরে জনগণ ভোট দিতে যায় নাই। শুধু তাই নয়, জনগণ তো ভোট দিতে যায়নি, শুধু তাই নয়, দেখেন এই পৃথিবীর ইতিহাসে আর বাংলাদেশের ইতিহাস তো বটেই, 209টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, 9টা আসন। কিভাবে দেখেন না, 153 ছিল আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির ছিল। এবং জাতীয় পার্টির যদি আপনি জোর করে দেখেন, জাতীয় পার্টির তারা কিন্তু লিখিত দিয়েছে এরশাদ সাহেব
নির্বাচন কমিশনকে, যে আমার প্রত্যাখ্যান করলাম, যার পার্টির প্রধান, কিন্তু তাকে সেটা মেনে নেওয়া হয় নাই। তাকে পাগল হিসেবে তাকে আপনার হসপিটালে ভর্তি করা হলো। এই যে আপনি বললেন যে জনগণ এই ভোটে ভোট দিতে যায়নি, নির্বাচনে ভোট দিতে যায়নি, সেটা কি জনগণ আওয়ামী লীগকে সমর্থন করছে না বা এই নির্বাচনের পক্ষে নয় এই জন্য ভোট দিতে যায়নি, নাকি নির্বাচনের আগে যে একটি সহিংস অবস্থা ছিল সেই ভয়ে জনগণ ভোট দিতে যায়নি, কোনটি? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো নির্বাচন হয়েছে, 6টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচনের প্রথম ভাগেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু অনেক সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আপনারা কিন্তু জয়ী হয়েছেন। আমি বলি আপনাকে, তারপর কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সেটা মনে করেন এবং অনেক আওয়ামী লীগের একটা প্ল্যান ছিল যে এগুলি করে আমরা আসল জায়গায় হাত দিব। আচ্ছা, এখন মনে করেন জাতীয় নির্বাচনে জনগণ ভোট তো দিতে যায়নি। আমি একটা কথা বলি, আপনি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আপনার যেখানে ওখানে সাধারণ মানুষ আন্দোলন করে না, সেখানেও আপনার 5% ভোট পড়েছে। তো আপনি কিভাবে বলবেন যেখানে আন্দোলন নাই সেখানেও আপনার 5% ভোট পড়েছে? আমি একটা জিনিস বলতে চাই, দেখেন শুধু জনগণ ভোট দিতে যায়নি তা নয়, আপনার সুশীল সমাজ যারা নাকি আপনার এই নির্দলীয় হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে, তারা সবসময় কিন্তু করে, একটা সাধারণ মানুষ, একটা সচেতন মানুষ, তারাও কিন্তু এখানে প্রার্থী হয় নাই। আচ্ছা, শুধু তাই নয়, দল মনে করে আজকে আপনার কাদের সিদ্দিকীর দল, তিনিও কিন্তু প্রত্যাখ্যান করেছেন। আজকে ডক্টর বি চৌধুরী সাহেবের দল, তারাও প্রত্যাখ্যান করেছে। আপনার জাসদ বা রব জাসদ, বিভিন্ন দলগুলি আছে যারা নাকি বিএনপির 20 দলের বাইরেও যারা ছিল, তারাও কিন্তু প্রত্যাখ্যান করেছে। তো এত কিছু করার পরও আপনার একতরফা নির্বাচন এই হওয়ার জন্যই আজকে দেশের এই সংকট। এই সংকটের কারণে আমি বলবো একমাত্র শেখ হাসিনা দায়ী। এবং সে শুধু তাই নয়, আজকে দেখেন তারা 5টি বছর কি করেছে। আপনারা তো আজাদ সাহেব বলছেন উন্নয়নের কথা, আমরা দেখেছি যে দেশটা কিভাবে লুটেপুটে খাওয়া হয়েছে। শেয়ার মার্কেট থেকে 90,000 কোটি টাকা আপনার চলে গেল। আপনার অর্থমন্ত্রী বলে আমি শেয়ার মার্কেট তো বুঝি না। তাহলে তুমি বুঝো না, তাহলে তুমি এখন ধরে আছো কেন? তুমি তোমার প্রতিমন্ত্রী একজন নিয়োগ করো যে নাকি বুঝে, কিন্তু তাও কিন্তু তারা করছে না। দ্যাট মিন এই লুটেপুটে খাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর দেখেন আপনার কুইক রেন্টালের মাধ্যমে আপনার হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে। আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে 4,500 কোটি টাকা। আপনার অর্থমন্ত্রী বলে যে এই 4,500 কোটি টাকা কিছু না। আপনার বেসিক ব্যাংকে থেকে 3,500 কোটি চলে গেল। এইভাবে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে আজকে হাজার কোটি টাকা শুধু বাংলাদেশে এই টাকাগুলি রয় নাই, বিদেশে চলে গেছে সুইস ব্যাংকে। কোশ্চিনটা হলো আপনার পদ্মা সেতুর আজকের কারণে আমাদের একটা দাবি, জনগণের দাবি পদ্মা সেতু, এবং সেতুটা খুব প্রয়োজন ছিল আমাদের জন্য। এবং হচ্ছে আপনার কোথেকে হচ্ছে? শুধু তো মন্ত্রী বলছে যে আজকে 5-7 বছর যাবত শুনছি যে হচ্ছে। কোশ্চেনটা হলো যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা আমাদের দেশের যে একটা বদনাম হলো, বিশ্বের আজকে জানা গেল যে বাংলাদেশের দুর্নীতিবাজ, অসভ্য একটা জাতি, আপনার সরকার চোর, আপনাদের আমলে হয়েছে একটি অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে। আমাদের 5 বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে। হাউ ইউ ক্যান সে? শুনেন না নাকি? এখন কানাডাতে দেখেন যেই কেসটা ছিল, সেই পদ্মা সেতু কেসটা তাদেরকে অ্যারেস্ট করেছে কানাডা সরকার। অতএব এটা একটা প্রমাণ আছে যে এরা জড়িত। আচ্ছা, তারপর শুধু তাই নয়, আপনার এই বাংলাদেশের আপনার এই হত্যা, গুম, আপনার র্যাব দিয়ে গুম, যেভাবে একটা ত্রাসের রাজত্ব করে ফেললো আপনার, এবং তারা প্রকাশ্যে বলে যে বাংলাদেশে আপনার বিরোধী দল বলে থাকার দরকার নাই, বিএনপি আমাদের রাখার দরকার নাই, বিএনপিতে ভ্যানিশ করে দিবে। তারা ওপেন মন্ত্রীরা কিন্তু এই কথা বলছে। তো সেই দেশে আপনি কিভাবে আপনার একটা দেশ উন্নয়ন হবে, যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না? এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে ওনারা বলে থাকেন যে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করবেন। শেখ মুজিবুর সাহেবের আদর্শটা কি? শেখ মুজিবুর সাহেবের আদর্শ হলো বাকশাল কায়েম করা, গণতন্ত্র হত্যা করা, সংবাদপত্রের স্বাধীনতা নাই। আজকে তাই হচ্ছে, আজকে শেখ হাসিনা তাই করছেন। আজকে সংবাদপত্র দেখেন, আপনার মিডিয়ার লোক, আপনি দেখেন বাংলাদেশ থেকে কত মিডিয়া কর্মী বাংলাদেশ থেকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজকে ডক্টর তুহিন মালিকের মতো একজন ব্যক্তিত্ব, সে আজকে বাংলাদেশের থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তুহিন মালিককে কেউ বের করে দেয় নাই। আজকে দেখেন মালিক তবলিগি জামাতের বিরুদ্ধে বলছে পিকনিক, যার কারণে ধর্মীয় সচেতন লোকেরা তার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করছে এবং সে ভয়ে পালিয়ে গেছে। তার নামে সরকার বের করে না, তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। জি, এরকম একটি অভিযোগ আছে, কিন্তু ডক্টর তুহিন মালিকের পক্ষ থেকে কিন্তু আবার এটি প্রতিবাদ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সমস্ত পত্রিকায় তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন, বিজ্ঞাপন আকারে বক্তব্য গেছে যে এটি মিথ্যা। আচ্ছা, দেখেন মনির হায়দার দেখেন একটা কথা বলছি, ডক্টর তুহিন মালিক এমন কোনো মানুষ নয় যে তাকে সরকার বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে
বুদ্ধিজীবী তার এবং সরকার তাকে এত ক্ষমতাবান মনে করে, এত বিপজ্জনক মনে করে। তার বাড়িতে র‍্যাব গিয়ে তার বাড়িতে তছনছ করেছে, তার নামে মিথ্যা মামলা হয়েছে, জানেন তো, তার রাষ্ট্রদ্রোহিত মামলা জি হয়েছে। আমরা ফিরবো, তারপর দেখেন আপনি, আমাদের একটু বিরতিতে যেতে হবে, বিরতির সময় হয়ে গেছে। আমরা আবার ফিরবো ডক্টর তুহিন মালিকের প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ নিয়ে, এবং দুজন অতিথি যেসব কথা বলেছেন সেই কথার আলোচনার প্রেক্ষিতে আরো কিছু বিষয় এসেছে, এগুলো নিয়ে দর্শক আবার ফিরবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল ঢাকা প্রযোজনা বেটোল্ড ব্রেস্টের বিশ্ববিখ্যাত নাটক জনতার রঙ্গশালা আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ৬:৩০ জ্যাকসন হাইটসের PS 69 এর মিলনায়তনে। বাংলা রূপান্তর মুজিবুর রহমান দিলু, নির্দেশনা জামাল উদ্দিন হোসেন। প্রবেশপত্র সংগ্রহ করুন মুক্তধারা জ্যাকসন হাইটস, স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট জ্যামাইকা, নভেলটি গ্রোসারি অ্যান্ড হালাল মিট অ্যাস্টোরিয়া। যখন আপনি বাড়ি কেনা কথা ভাবছেন অথবা বাড়ি রিফাইন্যান্স করতে চান, ওমনি মর্গেজ 1996 সাল থেকে বাড়ি ক্রেতার সাহায্য করে আসছে। আজ তাদের ফোন করুন, মর্গেজ এক্সপার্ট সঙ্গে কথা বলুন, তাদের বলুন এসব ডিওর আপনাকে পাঠিয়েছে। Call Omni Mortgage 516-279-3000. শুরু হয়েছে ট্যাক্স ফাইলিং সিজন। ৬ থেকে $২৪,০০০ ট্যাক্স ছাড় আপনিও পেতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের অনেক খরচ আছে যেগুলো থেকে ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আমরা শতকরা ১০০% গ্যারান্টি সহকারে ক্রেডিট রিপেয়ার করে থাকি। আমাদের অন্যান্য সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ডেপ্ট সেটেলমেন্ট, নোটারি সার্ভিস, ইন্স্যুরেন্স। এছাড়াও আমরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রয় করে থাকি। যোগাযোগ প্রফেসর এহতেশামুল হক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিস, সাউথ ইস্ট ইউএসএ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, 7232 ব্রডওয়ে, সুইট নাম্বার 407A408, জ্যাকসন হাইটস। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। কথা বলছি বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ এবং সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ। আমরা এই অনুষ্ঠান যারা দেশে এবং দেশের বাইরে, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যেই এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছেই আসবো। যে কথা হচ্ছিল দর্শক, যে ডক্টর তুহিন মালিক দেশ ছেড়ে চলে এসেছেন। আপনি বলছিলেন যে তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়নি, তিনি নিজে স্বেচ্ছায় তিনি দেশ থেকে এসেছেন এবং সরকারের কোনো চাপ নেই। থ্যাংক ইউ। ডক্টর তুহিন মালিক সাথে আমি এই টাইম টেলিভিশনে এখানে টকশো করেছি, আই নো হিম। কিন্তু সে একটা রাজনৈতিক আদর্শ হোল্ড করে, এটা করতেই পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু আমরা দেখেছি যখন তবলিগের জামাত চলছিল বাংলাদেশে, তখন পত্রপত্রিকা এবং ফেসবুকে দেখেছি ডক্টর তুহিন মালিক বলেছে এটি একটি পিকনিক। যার কারণে এবং একইভাবে পত্রপত্রিকায় এবং ফেসবুকের সুবাদে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে বাংলাদেশের ধর্মপরায়ণ মানুষগুলা কঠোর ভাষায় তাকে সমালোচনা করেছে এবং তাকে বলেছে যেখানে পাবে সেখানে তার মস্তক ছিন্ন করার জন্য এরকম ঘোষণা দেওয়া হয়েছে। যার কারণে সে এবং তার বিরুদ্ধে বোধহয় মামলাও হয়েছে, আমি সেটা জানি না তবলিগে জামাতের পক্ষ থেকে বা ধর্মপরায়ণ মানুষের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে কিনা। জাস্ট তারাই থ্রেট করেছে, তবলিগে জামাতের লোকেরাই, যার কারণে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সে তো এমন কোনো মানুষ না, রাষ্ট্রের জন্য এমন কোনো ক্ষতিকর এলিমেন্ট ন যে সে রাষ্ট্রের বিরাট একটা ক্ষতি করে ফেলবে। জি, যদিও ডক্টর তুহিন মালিকের পক্ষ থেকে বলা হয়েছে যে টক শোটিতে নিয়ে যে কথাটি নিয়ে এই যে রাষ্ট্রদ্রোহীর মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে চাপ আছে, সেটি তিনি বলেননি, সেই সময় তিনি দেশেই ছিলেন না।
এটি তার পক্ষ থেকে বলা হয়েছে। ওটাই আমি- গিয়াস আহমেদ, জি, আপনার কাছে। ওটাই আমি বলছি যে আপনার ডক্টর তুহিন মালিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে, রাষ্ট্রদ্রোহী এবং শেখ হাসিনা অনুমোদন করেছে যে সংবিধান নিয়ে কথা বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন লন্ডনে, সেই কারণে তার বিরুদ্ধে এবং তার বাসায় র্যাব গিয়েছে, তাকে র্যাবে তছনছ করেছে, সেটাই তার বিরুদ্ধে মামলা এবং তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আমার কথা হলো যে শুধু তো তুহিন মালিক একা নয়, আপনি জানেন বাংলাদেশের আজকে মনির হায়দার একজন জনপ্রিয় টকশো উনি ছিলেন, তাকেও এভাবে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। আপনি দেখেন শুধু তাই নয়, আপনার আজকে আব্দুল সালাম ইটিভি টেলিভিশনের চেয়ারম্যান, তার অবরোধটা কি তিনি তারেক রহমানের আপনার বক্তব্য লাইভ দেখিয়েছেন, তাকে আপনার আজকে ইটিভি সরকার দখল করে নিয়েছে। বাংলাদেশের একটি পত্রিকা আছে, জনপ্রিয় পত্রিকাই বলা হয় এই পত্রিকাটি, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, তিনি গতকালকে রাতে তার প্রতিষ্ঠান থেকে স্যাক হয়েছেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এইটি নিয়েও অনেক গুঞ্জন আছে, বলা হচ্ছে যে নানান রকম তার রাজনৈতিক বক্তব্যের কারণে। শুধু তাই না, আমি আরো অ্যাড করতে চাচ্ছি যে যখন মনে করেন আপনাদের মাহবুবুর রহমান আপনার জয়ের একটা চিঠি, একটা দুর্নীতির একটা চিঠি তিনি মানে চিঠিটা ছাপিয়েছিলেন, ডকুমেন্ট, তো কোনো নিউজ না, তার কারণে তাকে এখনো পর্যন্ত কারাগারে, তাকে আপনার কোন দেশে বাস করছে যে একজন সম্পাদক, তাকে জামিন দেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনি শুধু তাই নয়, আপনি আরো দেখেন সাগর কথা বলি, এই যে মাহবুবুর রহমান, রাইট, আমরা তো দেখেছি যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, রাইট, মাহমুদুর রহমান উত্তরা ষড়যন্ত্র হোতা না, সেটা তো না ষড়যন্ত্র কোথায়, এটা একটা মিটিং করবে কেন, তাহলে ফালিয়ে গেল কেন? তখন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকরা তখন ফটো তুলছিল, এটা আমার ব্যক্তিগত আমার কথা সেটার জন্য যখন সবাই ফালাইতেছে সেটা তো মামলা হয় ক্যামেরা থেকে, সেই মামলা তো অ্যারেস্ট করা হয় না, সেই ক্যামেরা সেটি তো অনেক আগে সেই যে মামলা তো অ্যারেস্ট করা হয় না, বুঝছি না, বলতেছি এই যে ষড়যন্ত্রকারী, এই যে সাংবাদিকতার আবরণে বাংলাদেশে এটা তো আইনে প্রথম আলোর মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক, রাইট, সে আমি দেখেছি একটা প্রথম আলো বাংলাদেশের একটা প্রেস্টিজিয়াস পত্রিকা, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত সে মহানবীর, আমাদের পবিত্র ধর্ম এবং আমাদের যিনি সবচেয়ে শ্রদ্ধাভাজন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে কার্টুন আঁকার মতো দৃষ্টতা দেখিয়েছে। সে ইসলাম ধর্মের বিরুদ্ধে আরও আজ থেকে 1 বছর আগে আরেকবার সে তার প্রথম আলোতে লিখেছে, একটি মুসলিম যে দেশের 90% মানুষ মুসলমান, সেখানে সে ইসলাম ধর্মের প্রতি দৃষ্টতা দেখায় এবং সে আদালতে গিয়ে সারেন্ডার করে মাপ চায়। এরকম নির্লজ্জ বেহাইয়া মানুষ তো সাংবাদিকতা করতে পারে না, তার কাজ করবে আবার আদালতে গিয়ে ক্ষমা চাইবে। এরকম বাংলাদেশের দেশের মতো সাংবাদিকদের কথা বলতেছেন আপনি, দেখেন বাংলাদেশের আপনিও দেখেন, আমিও দেখি বাংলাদেশের অনেকগুলো পত্র, এই যে মেজর আক্তার, কালকে এসএটিভিতে একটা উন্মুক্ত আলোচনা চলছিল, মেজর আক্তার সরকারের বিরুদ্ধে যে কঠোর ভাষায় সমালোচনা করছে আমি দেখেছি, নট অনলি স্টাডি, অল দ্য টাইম সে কঠোর ভাষায় সমালোচনা করে। কই মেজর আক্তারকে তো কেউ মামলা করে নাই, মেজর আক্তারকে তো বলে না আপনি বাড়ি ছেড়ে চলে যান, কেন বলে? না, মেজর আক্তার তো আবার শেখ হাসিনার আবার অনেক সময় প্রশংসা করে, এই জন্য তিনি অ্যারেস্ট হচ্ছেন না, ওটা আলাদা জিনিস। এখন কোশ্চেন হলো যে মেজর আক্তার তো বিএনপি এখন কোনো রিপ্রেজেন্ট করেন না, বিএনপির উনি বিরুদ্ধে সমালোচনা করেন, উনি আমাদের বিরুদ্ধে কথা বলেন, অতএব উনি হলো, আমরা মনে করি উনি সরকারের একজন মানে ভালো লোক। যাই হোক, এখন আমার যে দিকে যাচ্ছিলাম, আজকে সাগর রুনি আজকে হত্যা হলো, আমরা জানি সরকার জানে কারা হত্যা করলো, কিন্তু আজকে এরেস্ট হচ্ছে না। কেন এরেস্ট হচ্ছে না? তো এইভাবে সাংবাদিক কিন্তু আজকে বাংলাদেশ থেকে কথা বলার সুযোগ নেই। আজকে ইসলামিক টিভিটা বন্ধ, দিগন্ত টেলিভিশন বন্ধ, চ্যানেল 1 বন্ধ, এভাবে মনে করেন। এবং এখন দেখেন টক শোতে মানে সরকারের বিরুদ্ধে যেই কথা বলছে তারপর নিষেধ নাই। তো এইভাবে তো একটি দেশ চলতে পারে না। আমরা দেখেছি সেই শেখ সাহেবের আমলেও আপনার সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সেখানে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। আজকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আমি বলেন, আপনাদের একটু 1 সেকেন্ড ইন্টারফেয়ার করি। আপনি একটা রাজনীতি আদর্শ হোল্ড করেন, শেখ মুজিবুর রহমান, রাইট, আপনি রাজনৈতিক পার্থক্য থাকবে, আই এগ্রি উইথ দ্যাট, কিন্তু শেখ মুজিবুর রহমানকে আমি দেখেছি বিএনপি সহ মানে আওয়ামী বিরোধী সমস্ত মানুষগুলাই বলে শেখ সাহেব, হোয়াট ইজ দিস শেখ সাহেব? শেখ সাহেব এই দেশে স্বাধীনতা এনে দিয়েছে, বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, রাইট।
আপনি বঙ্গবন্ধু তাকে আপনি স্বীকার আপনার দলীয় কারণে স্বীকার করতে না পারেন, কিন্তু ইউ হ্যাভ টু রেসপেক্ট হিম। বঙ্গবন্ধু না বলেন আপনি, আপনি শেখ মুজিবুর রহমান তো বলবেন, সেই বলছি আমি, শেখ শেখ সাহেব মুজিবুর- বিএনপির হ্যাঁ, ম্যাক্সিমাম নেতা, ওটা তো এইভাবে অশালীন আচ্ছা, ভাষায় ওটা আমি কথা বলছি বলেন। শেখ সাহেব, আমি শেখ মুজিবুর রহমান সাহেব বলছি। সেই শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে আমরা দেখেছি রক্ষী বাহিনী দিয়ে যেভাবে 40,000 লোক হত্যা করেছে, গণতান্ত্রিক অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, এবং আজকের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা কিন্তু আপনার বাতিল ঘোষণা করেছে। তো আবার আমরা পাশাপাশি দেখেছি জিয়া রহমান সাহেব আসলেন, তিনি কিন্তু গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিলেন। তিনি সংবাদপত্রে, এই আজকে যে সংবাদপত্র, আজকে যে আওয়ামী লীগ জিয়া রহমান সাহেব দিয়েছেন। তো আমার কথা হলো যে এই আজকে যে আবার শেখ হাসিনা, তিনিও কিন্তু তার পিতার আদর্শ অনুসরণ করছেন। তার পিতার আদর্শ কি? সংবাদপত্রে সে স্বাধীনতা নাই, থাকবে না, মানুষের কথা বলার অধিকার থাকবে না, ভোটের অধিকার থাকবে না। আজকে দুর্নীতি, আজকে সারা বাংলাদেশে আজকে আপনার একটা দুর্নীতি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং শুধু তাই নয়, দেশটা একটি গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা আশা করছি না। আজকে দেখেন পেট্রোল বোমার কথা আমাদের শামসুদ্দিন আজাদ সাহেব বললেন, পেট্রোল বোমাগুলি যারা মারছে, আপনার পত্রিকায় মাঝে মাঝে ধরা আসে যে ছাত্রলীগ, যুবলীগের লোকজন। আবার দেখা যায় একটা লোক কি ধরা পড়েছে, ছাত্র দল, যুব দল এবং শিবিরের যে তারা পেট্রোল বোমা ধরতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আওয়ামী লীগের লোকজন ধরা পড়ছে। শুধু তাই নয়, আমরা বিগত দিনের রেকর্ড দেখেছি যে আপনার এই নানক আজমদের ঘটনা, তারা 9 জন 11 জন আপনার লোককে বাসে জ্বালিয়ে মেরেছে। শুধু তাই নয়, আপনার আজকে ঘরে ঘরে ঢুকে যে একটা নিরীহ, আজকে নিউজ দেখলাম যে একজন লোক বাসা থেকে ধরে তাকে খরচ ফেলে দিল। এমন না যে তাকে রাস্তা থেকে ধরেছে বা তাকে পলাতক অবস্থায় বলা আসামি হিসেবে ধরেছে, ঘরে ঘুমিয়েছিল। তো যে লোকটা ঘরে ঘুমিয়ে থাকে, দ্যাট মিনস সেই লোকটা আপনার আসামি না। আসামি থাকলে তো সে তো মানে আপনার ঘরে থাকবে না। তো ঘরে ঢুকে যে ঘরে যে থাকে, তাকে ঘরে থেকে নিয়ে এইভাবে আপনার ক্রস ফায়ারে দিচ্ছে। দ্যাট মিন আজকে কারা? আজকে দেখেন বেনজির, কে বেনজির? আজকে বেনজির সাহেব পলিটিক্যাল কথা বলে যে 1919 সনের আগে কোনো নির্বাচন হবে না, উনি তো বলতে পারেন না কথা। অতএব এই রাষ্ট্র এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং পুলিশের এবং র্যাবের মাধ্যমে আজকে তারা ক্ষমতায় থাকতে চায়। তারা জানে যে জনগণ 95% জনগণ এই সরকারকে পছন্দ করে না। আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আপনি দেখেন শেখ হাসিনা যখন নির্বাচন করেছে, কয়েকটা নির্বাচন, আপনার আমাদের সাদেক হোসেন কোকা ভাই তার কাছে পরাজয় বরণ করেছে। মেজর মান্নান একটা অখ্যাত লোক, জীবনে কেউ চিনে না, তার কাছে পরাজয় বরণ করেছে শেখ হাসিনা। এইভাবে যখন সব জায়গায় সে পরাজয় বরণ করে, এবং সে জানে যে আমি দাঁড়িয়ে যখন ফেল করি, অতএব জনগণ তো আওয়ামী লীগে ভোট দিচ্ছে না। অতএব তারা চায় হলো বাংলাদেশে একটি গণতন্ত্র নষ্ট করে, বিরোধী দলকে নষ্ট করে, তারা একচেটিয়াভাবে একটি মানে বাকশালের মতো আপনার একদল শাসন করবে। এটি হলো শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ। সেই আদর্শ তারা বাস্তবায়ন করার জন্য আজকে চেষ্টা করছে, কিন্তু জনগণ কখনোই তাদের এই উদ্যোগ প্রতিষ্ঠা করতে দেবে না। জনগণ ঠিকই আজকে আপনার হরতাল দিয়ে, অবরোধ দিয়ে, ইভেন দো আমাদেরকে রাস্তা নামতে দিচ্ছে না, এমন তো জনগণকে রাস্তা নামতে দিচ্ছে না, তবু কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনার হরতাল পালন করছে, স্বতঃস্ফূর্তভাবে অবরোধ দিয়ে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আপনার নির্বাচনের রূপরেখা না হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলে যাচ্ছে। এই তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ ব্যক্তির অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আর কতদিন একটি স্বাধীন দেশে, সার্বভৌম দেশে তাই আপনি বলেন যে যেই দেশে একটা দলীয় সরকারের অধীনে, যেখানে 95% জনগণ ভোট দেয় না, দলীয় সরকারের অধীনে আজকে দেখেন আমাদের একটা গণতান্ত্রিক দল, সেই দলটা বলল যে গাজীপুরে একটি সমাবেশ করবে, সেখানে আপনার সমাবেশ করতে দেওয়া হলো না। তারপরে আমাদের 20 দল বললো যে 5ই জানুয়ারিতে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করব, সেখানে সমাবেশ করতে দেওয়া হলো না। আপনি কথা বলতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না, আপনি টক শোতে যারা যাবে তাদেরকে আপনি তারপর দিন তার মামলা দিবেন। এবং দেখেন সরকারের পেটুয়া বাহিনী, সরকারের কিছু পেটুয়া বুদ্ধিজীবী, সরকারের কিছু মানে পয়সা খাওয়া কিছু লোক আছে, ইদানিং টিভিতে আসেন, এখন আসছেন, আগে যারা আসতেন তারা সমালোচক সরকার, তাদের তো বিতাড়িত করে দিয়েছে। এখন তারা দেখেন, তারা বলে কি যে যারা নাকি মানে দুই দলের মানে ঐক্যের কথা বলেন, দুই দলের মধ্যে সমঝোতার কথা বলেন, তারা দেশের শত্রু। দেখেন, এটা কোনো সভ্য দেশে এই কথা কি বলতে পারে? তাহলে তারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? জি, আমি এই প্রসঙ্গে পরে আসবো, কারণ দেশের বিশিষ্ট জনদের নানান রকম মত আছে
এই রকম একটি পরিস্থিতি নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমি দুজনের কাছেই জানতে চাইবো। আমি যে বিষয়টি একটু জানতে চাই আপনার কাছে, আপনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনাদের অবশ্যই বাংলাদেশের যে কেন্দ্রীয় যে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তাদের সঙ্গে নানান রকম কথা হয়, নানান রকম মেসেজও আসে। আমি একটি জিনিস জানতে চাই, এই যে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তারপরে 19.5 ঘন্টা পরে 20 ঘন্টা পরে আবার বিদ্যুৎ সংযোগ দেয়া হলো, আমার খুব জানতে ইচ্ছা করে যে কেন এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বা আবার কেনই আবার বিদ্যুৎটি সংযোগটি ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নের জবাব দেব। জবাব দেওয়ার আগে আমার বন্ধু গিয়াস ভাই কিছু কথা বলেছেন, এই কথাগুলোর জবাব না দিলে আমার বলাটা অতৃপ্তি থেকে যাবে এবং বাংলাদেশের মানুষ, দর্শকেরা জানতে পারবে না বিষয়গুলো। জি, অবশ্যই বলুন। সেই কথাগুলো আমি বলবো, তারপর আমরা কাউকে অতৃপ্ত রাখতে চাই না। ডেফিনেটলি। প্রথম উনি বলেছেন যে বাংলাদেশের কোনো উন্নয়ন নাই, বাংলাদেশের অর্থনীতি গোল্লাই গেছে বলতেছে। আপনার অবগতির জন্য বলছি, বাংলাদেশের প্রবৃদ্ধি 6.02-তে এখনও আছে। বাংলাদেশের রিজার্ভ, ফরেন কারেন্সি রিজার্ভ 23 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এবং আমরা দেখেছি গত 2 দিন আগে বিশ্ব ব্যাংক থেকেও বলা হয়েছে বাংলাদেশের রিজার্ভ যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে আগামী 1 বছরের মধ্যে 7-এ পৌঁছবে। সুতরাং আপনার এই তথ্যটা জেনে রাখা ভালো। আর অ্যাট দ্য সেম টাইম তত্ত্বাবধায়ক সরকার কথাটাই বলছি, যখন এরশাদের বিদায় হলো 90-এর গণ আন্দোলনে, তখন 2 জোটের রূপরেখায় স্থির হলো যে পরপর 3টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যেহেতু বাংলাদেশের সদ্য একজন স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র অনেকটা বিলীন হয়ে গেছে। আসুন আমরা গণতন্ত্র প্র্যাকটিস করার জন্য ঐক্যমতে পৌঁছি। সেই ঐক্যমতে পৌঁছার জন্য আমাদের অলিখিতভাবে কথা হয়েছে, স্পষ্ট আমার খেয়াল আছে। আমি তখন বাংলাদেশে, আমি ন্যাশনাল ব্যাংকে চাকরি করি, আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে, তখন বলা হয়েছে যেহেতু বাংলাদেশে একটি সদ্য স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে, আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, যার কারণে আমাদের দরকার একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো বাংলাদেশের প্রথম রাষ্ট্র যখন এরশাদের বিদায়ের পরে সিদ্ধান্ত হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেটা তত্ত্বাবধায়ক সরকার না। প্রথম বিচারপতি শাহাবুদ্দিন, যেহেতু সে এরশাদের আমলে প্রধান বিচারপতি ছিল, সেই বিচারপতিকে আইনা, ইভেন শেখ হাসিনা কত আন্তরিক আপনারা অবাক হবেন, মনে আছে কিনা জানি না, যে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য যখন শাহাবুদ্দিন সাহেবকে অনুরোধ জানানো হয়েছে, উনি রাজি হন নাই। ঠিক শেখ হাসিনা এবং শেখ রেহানা তার বাসায় গিয়ে হাজির হয়েছে তাকে রিকোয়েস্ট করার জন্য, এবং তারা অনশন করেছে যে আপনাকে যেতে হবে, জাতির এই ক্রান্তিকালে দেশকে বাঁচাতে হবে। তারপর শাহাবুদ্দিন সাহেব রাজি হয়েছে এবং উনি প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বাংলাদেশে এরশাদের পতনের পর 91 প্রথম সংসদ নির্বাচন, যেটি হয়েছিল 1991 সালের 27 ফেব্রুয়ারি, এবং প্রথম বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে শাহাবুদ্দিনের আন্ডারে নির্বাচন করিয়া। ঠিক আছে, এরপরে যথারীতি বিএনপির 5 বছর কেটে গেল। বিচারপতি হাবিবুর রহমান হলেন প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে, এবং সেটির ইতিহাস আপনাদের জানা উচিত। এর আগে এটি 15 ফেব্রুয়ারি, হ্যাঁ রাইট, বিএনপি একটি তড়িঘড়ি করে একটি নির্বাচন করলো, 15 ফেব্রুয়ারির নির্বাচন, যার কারণে সে বলে 3 বারের প্রধানমন্ত্রী। 2 বার তো ফুল ছিলেন, আর ছিলেন 15 দিন। সে 15 দিনকে কাউন্ট করে বলা হয় 3 বারের প্রধানমন্ত্রী। ঠিক আছে, বলুক, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হলো, যে বলা হলো যে পরপর 3 বার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে বাংলাদেশে নির্বাচন হয়, সংসদ নির্বাচন হয়, তাহলে গণতন্ত্র আস্তে আস্তে প্রাতিষ্ঠানিক রূপ পাবে, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিবে, মানুষ গণতন্ত্রকে শ্রদ্ধা করবে, পরস্পরের প্রতি পরস্পরের অনীহা, বিদ্বেষ, বিভক্তি এগুলো দূর হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, বিচারপতি হাবিবুর রহমানের সাহেবের সময় যখন নির্বাচন হলো, আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলো, প্রথমে বিএনপি আসলো, আবার 96-তে আওয়ামী লীগ আসলো। একইভাবে আওয়ামী লীগের ক্ষমতার ছেড়ে দিয়া পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার দিল আগে বিচারপতি লতিফুর রহমান। ঠিক আছে, বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়ে সচিবালয়ে আমরা টিভির পর্দায় দেখেছি, শপথ নেওয়ার 5 মিনিটের মধ্যে উনি 13 সচিবের বদল করে দিলেন। সাথে সাথে প্রাইমারি স্কুলের ওই হেডমাস্টার থেকে শুরু করে হাই স্কুলের দপ্তরি পর্যন্ত বদল করে দিলেন, যে খালেদার নির্দেশনায়
সমস্ত প্রশাসনকে বিএনপিকরণ করলেন। যা হোক, তবুও বাংলাদেশে নির্বাচন হলো, আওয়ামী লীগ হেরে গেল, ফার্স্ট ক্লাস, কোনো আপত্তি নাই, গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু 2001-এর বিএনপি ক্ষমতা আসা যা করছে সেগুলো নিয়ে আলোচনার দরকার, নতুন করে আলোচনা করব না। কিন্তু আপনারা দেখেন পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ বর্বরতা, এমন নির্লজ্জ ঘটনা কেউ ঘটাতে, যেখানে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, কোনো দলীয় লোক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবে না। আমরা কি দেখলাম, যখন 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আবার বিএনপি যখন ক্ষমতাটা হস্তান্তর করলো তত্ত্বাবধায়ক সরকারের কাছে, নিয়ম অনুযায়ী কি ছিল, যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি যদি রাজি না হন পরবর্তী অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি দলীয় লোককে ওই তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন 2 বছর। অর্থাৎ তার দলীয় বিচারপতি KM হাসানকে উনি তত্ত্বাবধায়ক সরকার প্রদান করতে চেয়েছেন। উনি ছিল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ওখানে উনি নিরপেক্ষতা হারালেন। অ্যাট দ্য সেম টাইম উনি কী করলেন, ইয়াজউদ্দিন কে, ইয়াজউদ্দিন মুন্সিগঞ্জের একজন লোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে যখন আউট করে দেওয়া হলো, তার স্থলাভিষিক্ত করার জন্য ইয়াজউদ্দিন সাহেবকে আনা হলো। উনি বিএনপির নির্বাচিত এবং দলীয়, ওনার পদবি সম্ভবত উপদেষ্টা বা সামথিং হবে, ওনাকে রাষ্ট্রপতি বানানো হলো। তাহলে গিয়াসু আপনি বলেন, দল বাদ দেন, নিরপেক্ষভাবে যিনি আমার দলীয় মনোনীত রাষ্ট্রপতি, আবার সেই ব্যক্তি কিভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি হয়? বিএনপির দলীয় ছিলেন না, উনি দলীয় কোনো লোক ছিলেন না, না, উনি বিএনপি করতেন না, উনি বিএনপি করার কারণে তো ওনাকে রাষ্ট্রপতি করা হয়েছে। উনি বিএনপি করতেন না, উনি কিন্তু না, আপনি জানেন না, না উনি বিএনপি করতেন না, আমি আচ্ছা, জানি উনি আচ্ছা, বিএনপি আচ্ছা, করতেন যাই হোক, না। সে ঠিক কিন্তু আছে। আজকে দেখেন, আজকে যে আপনারা যাকে আপনি অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলোচনার অনেকগুলো জিনিস উপস্থাপন করেছেন। এই বিষয়ে গিয়াস আহমেদ আপনার কাছে আসবো, তার আগে আমাদের একটু ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। দর্শক, আমরা টাইম পলিটিক্সের অনুষ্ঠানের খুব জমাট আলোচনায় আমরা আছি, কিন্তু আসলে একটি বিজ্ঞাপনের বিরতিতে যেতে হবে। আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল ঢাকা প্রযোজনা বেটোল্ট ব্রেস্টের বিশ্ববিখ্যাত নাটক জনতার রঙ্গশালা আগামী 8 ফেব্রুয়ারি 2015 সন্ধ্যা 6:30 জ্যাকসন হাইটসের PS 69 এর মিলনায়তনে। বাংলা রূপান্তর মুজিবুর রহমান দিলু, নির্দেশনা জামাল উদ্দিন হোসেন। প্রবেশপত্র সংগ্রহ করুন মুক্তধারা জ্যাকসন হাইটস, স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট জ্যামাইকা, নভেলটি গ্রোসারি অ্যান্ড হালাল মিট অ্যাস্টোরিয়া। যখন আপনি বাড়ি কেনা কথা ভাবছেন অথবা বাড়ি রিফাইন্যান্স করতে চান, ওমনি মর্গেজ 1996 সাল থেকে বাড়ি ক্রেতার সাহায্য করে আসছে। আজ তাদের ফোন করুন, মর্গেজ এক্সপার্ট সঙ্গে কথা বলুন, তাদের বলুন এসব ডিওর আপনাকে পাঠিয়েছে। Call Omni Mortgage 516-279-3000. শুরু হয়েছে ট্যাক্স ফাইলিং সিজন। 6 থেকে $24,000 ট্যাক্স ছাড় আপনিও পেতে পারেন। আপনার দৈনন্দিন জীবনের অনেক খরচ আছে যেগুলো থেকে ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আমরা শতকরা 100% গ্যারান্টি সহকারে ক্রেডিট রিপেয়ার করে থাকি। আমাদের অন্যান্য সার্ভিস ট্যাক্স প্রিপারেশন, অ্যাকাউন্টিং, ডেপ্ট সেটেলমেন্ট, নোটারি সার্ভিস, ইন্স্যুরেন্স। এছাড়াও আমরা হ্রাসকৃত মূল্যে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রয় করে থাকি। যোগাযোগ প্রফেসর এহতেশামুল হক, সাউথ ইস্ট ইউএসএ ইনকাম ট্যাক্স সার্ভিস, সাউথ ইস্ট ইউএসএ ট্রাভেল অ্যান্ড ট্যুরস, 7232 ব্রডওয়ে, সুইট নাম্বার 407A408, জ্যাকসন হাইটস। প্রিয়
প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছি। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ এবং আছেন যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতা গিয়াস আহমেদ। বিজ্ঞাপন বিরতির আগে তিনি কিছু অভিযোগ করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার এবং তাকে বিতর্কিত করে ফেলা হয়েছে বিএনপি সরকারের সময়। তারা দলীয় ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য নানান টানবাহানা তৈরি করেছেন এবং তার ফলশ্রুতিতে কে এম হাসান এবং পরবর্তীতে দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন, এখন বলেন। থ্যাংক ইউ। আসলে আপনি দেখেন, যখন এরশাদ সাহেবের পতন হলো, তখন যে আপনার এই বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে যে একটা নির্বাচন হলো, এবং বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু আওয়ামী ঘরানার লোক ছিলেন বলেই কিন্তু শেখ হাসিনা তার বাসায় গিয়েছিলেন, তাকে অনুরোধ করেছেন। আমাদের ম্যাডাম খালেদা জিয়া কিন্তু জান নাই। তখন একটা সবাই ঐকমত ছিলেন, একজন নিরপেক্ষ লোক, বিএনপি তো মানে নিরপেক্ষ লোক মেনে নিয়েছেন, একটা নিরপেক্ষ লোক না মেনে নিয়েছেন। আচ্ছা, কিন্তু সেটা একটা নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু দেখেন এবং শেখ হাসিনা কি বললেন যে নির্বাচনে আপনার সূক্ষ্ম কারচুপি হয়েছে। উনি কি মেনে নিলেন না সেই নির্বাচন? উনি একজনকে বানালেন, সেই তার অধীনে একটি নির্বাচন হলো এবং তিনি মেনে তো নেয়নি। তিনি সংসদের থেকে মানে 172টি 178 দিনে হরতাল দিয়েছেন এবং ইনি বলেছেন যে এই সরকারকে আমি কোনোদিন শান্তিতে থাকতে দেব না, এবং সংসদ থেকে পদত্যাগ করলেন। এবং তখন আপনারা দেখেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা প্রতিহিংসার রাজনীতি। আমি পরাজয় বরণ করলেই আমি মানব না। এই সূক্ষ্ম কারচুপির এই অভিযোগ কিন্তু পরবর্তী সময়ে কিন্তু বিএনপির আমলে আমি বলি আমি এভাবে বলে নাই, বলেছেন নির্বাচন কারচুপি হয়েছে, বাট সংসদে গিয়েছেন এবং কোঅপারেশন করার কথা বলেছেন। আচ্ছা, অতএব শেখ হাসিনা কিন্তু সেটা করেন নাই। আচ্ছা, তারপরে আপনারা আসেন যে পরবর্তীকালে যে নির্বাচন হলো তিনি সেটাও মেনে নিলেন না। এবং তত্ত্বাবধায়ক সরকার যে ইস্যু কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কটা নির্বাচন হয়েছে, সেটা নির্বাচনগুলি মানে দেশ বিদেশে সমর্থন পায়নি। এরশাদের আমলে দেখেছি আপনার হয় নাই। আমরা 72-73 ওই শেখের আমলে দেখেছি, তখনও মনে করেন অনেক অভিযোগ আছে যে আপনার ব্যালট পেপারের মানে লুটপাট করার। সেই কারণে বলছি যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আমাদের গণতান্ত্রিক চর্চা মন মানসিকতা এখন আমাদের সেভাবে দলীয় রাজনীতি করে তাদের মধ্যে নেই, সেই কারণে তত্ত্বাবধায়ক ইস্যুটা দেশ বিদেশে একটা প্রশংসা করিয়েছে। আর সেই কারণে আপনার তত্ত্বাবধায়ক যখন লাস্ট টাইমে যখন আপনার বিএনপি যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করলো যে কি 15ই ফেব্রুয়ারি নির্বাচনে, তখন কিন্তু সংসদে আওয়ামী লীগ এবং জামাত যৌথভাবে পদত্যাগ করেছে। তখন আপনার ইচ্ছা করলেই কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার আপনি প্রবর্তন করতে পারবেন না। অতএব একটা নির্বাচন দিতেই হবে, নির্বাচন দিয়ে আপনাকে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল আনতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমরা বাংলাদেশে দেখেন সেক্ষেত্রে গায়ের জোরে কথা বল, যেহেতু এখন মানে তত্ত্বাবধায়ক সরকার তখন দাবি ছিল তাদের, কিন্তু এটা সম্ভব ছিল না। অতএব পুনর্নির্বাচন কিন্তু একটি গণতান্ত্রিক উপায় নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে সেই প্রধানমন্ত্রীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু প্রবর্তন হয়েছে, এবং সেই তত্ত্বাবধায়কের মাধ্যমে কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। অতএব তিনবারের প্রধানমন্ত্রী বলতে আপনাদের এত সমস্যা হয় কোথায়? কোনো সমস্যা নেই, রাইট? অতএব এটা কোশ্চেন না। তিনবারের প্রধানমন্ত্রী এটাই প্রতিষ্ঠিত, এটাই প্রতিষ্ঠিত সত্য, মানে 2 মেয়াদ আর 15 দিন, রাইট? এটাই প্রতিষ্ঠিত সত্য। আমরা দেখেছি, দেখেন তারপরে আপনার লগি বৈঠা দিয়ে যেভাবে আপনার তাণ্ডব আপনার করলেন, আওয়ামী লীগ করলো, সেটা কি একটা সভ্য সমাজের কাজ? সেই কারণে কিন্তু 111 আসলো। তারপরে আমি যে প্রথমেই ভূমিকা বলেছিলাম যে 111 আসলো, কিন্তু পলিটিশিয়ানদের একটা ব্লেম দিল তারা। তো আমরা ভাবছিলাম যে এই 111 আসছে ইয়াজউদ্দিনের কারণে, যেহেতু দলীয় লোককে সরাসরি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানো হয়েছে, এটা কেউ মানে নাই। না, শুনেন, 111-এর এই নাটক, এই চক্রান্ত তো আগে থেকে হচ্ছিল। সেই কারণে দেখেন, সেই কারণে আমি এই চক্রান্তটা মঈনদের সাথে শেখ হাসিনার একটা চক্রান্তটা হয়েছিল। মঈনকে সেনাবাহিনীর প্রধান বানানো, হ্যাঁ, বানানোর পরে বানানোর পরে শেখ হাসিনা কি করেছে দেখেন। শেখ হাসিনা তাকে বলেছে যে মঈন সরকার যা করবে আমি সেটা সমর্থন দিয়ে যাব। এয়ারপোর্ট থেকে উনি চলে গেলেন, এয়ারপোর্টে বলে যে হ্যাঁ আমি সমর্থন দিয়ে যাব। তারপরে উনি তাই করলেন, দেখেন উনি সমর্থন দিলেন। আজকে উনি বলেছিলেন যে 111-এর সরকার মঈন ফখরুদ্দিন তাকে জেলের ভিতরে বিষ খাইয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু মঈনের বিরুদ্ধে তো একটা কেস মামলা এই সরকার দেয়নি। কিন্তু কারণটা কি? তাদের সাথে একটা সখ্যতা আছে, এই চক্রান্তের এটা একটা ফসল। আপনি দেখেন এই যে আপনার অ্যাম্বাসেডার, আপনার অস্ট্রেলিয়াতে অ্যাম্বাসেডার 2 টার্ম
মেয়াদ বাড়ালেন আপনি মাসুদুদ্দিন চৌধুরী। মাসুদুদ্দিন চৌধুরীকে? তো মাসুদুদ্দিন চৌধুরীকে কেন আপনার আওয়ামী লীগ বারে তাকে আপনার এক্সটেনশন করেছে? কারণ চক্রান্তের ফসল। তো সেই কারণে বলছি যে 111 হলো করে না, দুইবার হয়েছে, আর তো করার সুযোগ নেই। সেই কারণে বলছি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে, আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হওয়ার কারণে কিন্তু আজকে যত সমস্যা, আজকে বাংলাদেশে যত দেখেন এই আপনার অর্থনৈতিক, আজকে ব্যবসায়ীরা বলছে যে আমাদের অবস্থা খারাপ, আজকে মানুষের আজকে আবদ্ধ ঘরে থেকে বের হতে পারছে না, সবকিছুর মূল হলো তত্ত্বাবধায়ক সরকার। এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আজকে মানুষের ভোট যদি, সেই ভোটের অধিকার যদি প্রয়োগ করতে না পারে, 95% উনি বলেছেন যে মানুষ ভোট দিতে পারে নাই, মানে তাহলে 95% ভোট দিতে পারলো না, সেই ভোটের অধিকারের জন্য কিন্তু আজকে আন্দোলন। অর্থাৎ আমরা চাই যে এটি মানুষের যার যার ভোট শেষে দেবে এবং যাকে ইচ্ছে তাকে নেতা বানাবে। জি, তত্ত্বাবধায়ক সরকার থেকে দলীয় সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার, আপনি অভিযোগ করছেন যে তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি দলীয়করণ করার চেষ্টা করেছিল এবং করতে পেরেছিল, তার কারণেই পরবর্তী সময়ে 111 এর সৃষ্টি হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে বিএনপি দলীয়করণ করে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা হারিয়েছে, এই জন্য কি তার পরবর্তী সময় আপনারা সংবিধান পরিবর্তন করে কি দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছেন? যে তারা তত্ত্বাবধায়ক সরকারের কে দলীয়করণ করেছে, এখন আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করব, এটা কি প্রতিহিংসার কারণে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের নামে যে 111 তৈরি হয়েছে সেইটি যেন আর কখনো তৈরি হতে না পারে, সেই একটি বৃহত্তর স্বার্থে আপনারা এই সরকারের অধীনে নির্বাচনের সংবিধান পরিবর্তন করেছেন? কোনটি? থ্যাংক ইউ। আমি আপনাকে বলি, দ্যাট ইজ আই এম এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার, আমরা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে অনুমোদন দিয়েছি, উভয় দল। কারণ দীর্ঘদিন এই দেশে স্বৈরাচারী শাসন ছিল, গণতন্ত্র অনেক দূরে ছিল। যখন তিনবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলো, একবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন, দ্যাট মিনস 20 ইয়ার্স একটি অনির্বাচিত সরকার পদ্ধতি নির্বাচিত সরকারকে নির্বাচিত করে। কিন্তু আমরা বলি গণতন্ত্রের কথা, সংবিধানের কথা, তাহলে আমরা দেখি 20 বছরও আমরা যদি পরস্পর প্রতি এখনো নিজেদের সন্দেহ, অবিশ্বাস দূর করতে না পারি, তাহলে তো স্টিল উই আর আনসিভিলাইজড। আমরা তো মুখে গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র তো আমরা প্র্যাকটিস করি না, কেউ কাউকে বিশ্বাস করি না। আমাকে তো এক জায়গায় বিশ্বাস করতে হবে, রাইট? আমি এই অগণতান্ত্রিক ব্যবস্থাকে উই হ্যাভ টু রিমুভ, এটাকে দূরে সরাতে হবে, নাহলে তো আমরা একটা আনকালচার্ড, আনডেমোক্রেটিক দেশের মানুষ হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করব। কেন? আমরা স্বাধীন হয়েছি এই দেশে গণতন্ত্র চর্চা করার জন্য, একটি সভ্য স্বাধীন জাতি হিসাবে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য। তাহলে আমরা নিজেরাই তো এখন পরস্পরের সন্দেহ, অবিশ্বাস রয়ে গেল। তাহলে আমরা যদি একটা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন করি এবং সেটিতে যদি একটা নির্বাচিত সরকার প্রমাণ করতে পারে, যেমন ভারতে একটি বিশাল গণতন্ত্রের দেশ, সেখানে তো ভারতের প্রধানমন্ত্রী রিজাইন করে না, আমেরিকার মতো রাষ্ট্রে সেখানে তো রাষ্ট্রপতি রিজাইন করে না, সেখানে আছে না, পৃথিবীর অনেক দেশে আছে। শুধু আমরা কেন পারি না? আমাদের তো উচিত একবার অন্তত বিশ্বাস করা, আস্থা অর্জন করা যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে কতটুকু। কিন্তু সেটা তো আপনি পারলেন না, সেটা তো পাঁচি নির্বাচনে পারলেন না, আপনারা 95% আপনারা বিশ্বাস করেন না। আমাদের করা উচিত, এটা হয় না। কিন্তু সেটা তো, কিন্তু আমরা তো এখনো তো আমরা, কারণটা কি দলীয়, শুনেন, যদি আপনি যদি র্যাবের প্রধানকে করেন আপনার গোপালগঞ্জ থেকে, আচ্ছা আজকে গোপালগঞ্জে হলো সব হলো পুলিশ বাহিনী, শুনেন আজকে বিচার বিভাগটা আপনারা দলীয়করণ করলেন। শামসুদ্দিন মানিক, দেখেন এই শামসুদ্দিন মানিক আপনার আওয়ামী লীগে আমার সাথে লন্ডনে সে টক শোতে আসছিল, আমি বিএনপি হিসেবে, তিনি আওয়ামী লীগ হিসেবে, সেই লোক হয়ে গেল আপনার বিচারপতি। আচ্ছা ভালো কথা। তারপরে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেন। আজকে বর্তমান যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব সংসদে তার বিরুদ্ধে তাকে সাক করার জন্য চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টের কাছে, তৎকালীন প্রেসিডেন্ট যে উনি মারা গেলেন আমাদের কিশোরগঞ্জের জিল্লুর রহমান সাহেবের কাছে উনি চিঠি লিখেছিলেন আজকে যে আমির সাহেব, যে তাকে অপসারণ করা হোক, তার বিচার করা হোক। তিনি যখন বিচারপতি হলেন, মানে বিচারপতি মানে রাষ্ট্রপতি হলেন আহমেদ সাহেব, তখন দেখেন সেই লোকটা শেখ হাসিনা বললেন তোমাকে দিয়ে সাইন করতে হবে। উনি ক্ষমতার লোভে সেই আপনার এই মানিক সাহেবকে আপনি আবার প্রমোশন দিলেন। যেই লোকটা নাকি আগের প্রেসিডেন্টের কাছে তার বিরুদ্ধে নালিশ করলেন, সেই লোকটা কিভাবে আপনার এই দলীয় লোকটাকে, তাহলে বোঝা গেল আজকে দেশে একটি লোকের কথায় আজকে দেশ চলছে। শেখ হাসিনা যা বলবে তা করতে হবে, তাহলে তার কোনো স্বাধীনতা নাই।
আপনি দেখেন আজকে কোর্টে কোর্টে যদি আপনার সরকারি নির্দেশ ছাড়া কোনো জামিন পাচ্ছে না, কোন দেশে আছে যে একটা জামিন পাবে না? একজন 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 আব্দুল সালাম একজন মিডিয়া কর্মী, তাকে জামিন দেওয়া হবে না? আপনার আজকে সাংবাদিকরা আপনার এরেস্ট হচ্ছে। আজকে দেখেন দলের মহাসচিব, বিএনপির দলের মহাসচিব, সেন্ট্রাল লিডাররা, স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা আজকে আপনার জেলের মধ্যে আছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এই জন্যই আপনার দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কিন্তু নির্বাচন হতে পারে না। এই জন্যই আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। এই জন্যই শুনেন, আজকে যদি এই দলীয় সরকারের আবার নির্বাচন হয়, আজকে আপনি দেখেন কারা কারা আছে প্রশাসনে, প্রশাসনের কারা, সব আপনার আওয়ামী লীগ ছাত্রলীগ। আজকে দেখেন ব্যাংক চুরি হচ্ছে কেন? ব্যাংকের টাকা ওখানে বোর্ডে কারা আছে? ছাত্রলীগের সমস্ত লোকজন। এইভাবে দলীয়করণ করা হচ্ছে। আপনাকে একটু বিএনপির এক সেকেন্ড, আপনাকে একটু বিএনপির গণতন্ত্রের নমুনার উদাহরণ দিই। যদি আপনি হলপ করি বলতে পারেন বিএনপি ডেমোক্রেসি প্র্যাকটিস করে, তাহলে আপনি রাজনীতি বন্ধ করে দিন। সেই জন্য তো একটু উদাহরণ দিই। সেই জন্য দেখেন আমাদের দেশে একটি বছর সময় দিয়েছে আপনাদেরকে, একটি বছর যে কোনো আন্দোলন করে নাই, আপনাকে একটা বলেছে যে আলোচনা বসার জন্য। দেখেন সাকিব ভাই, গিভ মি 1 মিনিট। বিএনপির গণতন্ত্রের নমুনা আমি 1 মিনিট পড়িয়ে শোনাবো, তারপর আপনি বলবেন। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, উদিশির অনুষ্ঠানে বোমা হামলা করেছে। কে করেছে? কে করেছে? এটা আপনাদের আমলে। খুলনা আহমদিয়া মসজিদে এটা তো আপনাদের আমলে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, কোটলিপাড়ায় বোমা স্থাপন, আওয়ামী লীগ ক্ষমতায়, রমনার বটমূলে হামলা, আওয়ামী লীগ ক্ষমতায়, তারপরে যে বানিয়াচরের আওয়ামী লীগ ক্ষমতায়, এই সবগুলি হামলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায়। 21 আগস্টের গ্রেনেড হামলা, এই যে আপনি বললেন না, এগুলো সব আওয়ামী লীগের আমলে। 21 আগস্টের গ্রেনেড হামলা কে করছে? এটা তখন আওয়ামী লীগ ছিল। এটা আওয়ামী লীগের। শুনে আজকে মুফতি হান্নান কোন জায়গায়? 11টি মুফতি হান্নান কে? মুফতি হান্নান হলো গোপালগঞ্জে। মুফতি হান্নান গোপালগঞ্জের 11টি গ্রেনেড করার পরও সব হলো দাঁড়াতে পারবে। শুনেন, আওয়ামী লীগের আমলে হয়েছে, আমাদের শেষ করতে হবে। আওয়ামী লীগের আমলে হয়েছে যে আপনি গ্রেনেড হামলা যদি হয়েছে বটমূলে 11টি গ্রেনেড হামলা করিয়া যে গ্রেনেড ক্যান্টনমেন্ট 11টার মধ্যে 10টি হামলা হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হিসেবে, খালেদা জিয়া তখন একজন প্রধানমন্ত্রী হিসেবে কি করলেন? শুনেন, এখানে বোমা ফেলা হয়েছে, দর্শক হাজার হাজার মানুষ আহত হয়েছে। শুনেন, আপনার এই গ্রেনেড হামলায় পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। শুনেন, 21 আগস্টের পারমিশন ছিল আরেক জায়গায়, আপনারা কিন্তু সরকারের অনুমোদন ছাড়া আপনি গেছেন আরেক জায়গায় বঙ্গবন্ধু বিরুদ্ধে। বিএনপি নেতৃবৃন্দ যে আলোচনার যে বিতর্ক সৃষ্টি করেছেন, সেই বিতর্কের শেষ কথা এই হামলাগুলি জানি না। একটি হামলা বাদ দিয়ে আপনারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের মনে যে প্রশ্নটি আছে, বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি আছে, সারা পৃথিবীতে যে 1 কোটি এবং 1 কোটিরও বেশি প্রবাসীর মনে যে প্রশ্নটি আছে, যে এসব বিতর্ক আমরা আর চাই না। আমরা সুষ্ঠু সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। কাল একই সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সরাসরি অনুষ্ঠানে, টাইম টেলিভিশনের হট টক, হট টাইম, টাইম পলিটিক্সে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।